বঙ্গভবনের রাজকীয় সাজসজ্জা, পা ফেললেই লাল গালিচা, চারপাশে কড়া নিরাপত্তার ভিআইপি প্রোটোকল। বাইরে থেকে এসব দেখলে যে কারো মনে হতে পারে এটাই হয়তো দেশের সবচেয়ে বড় ক্ষমতার জায়গা। সবাই ভাবে রাষ্ট্রপতি হওয়া মানেই তো দেশের রাজা হয়ে যাওয়া। কিন্তু রাজনীতির আসল খেলাটা কোথায় হয় এবং ক্ষমতার আসল রিমোট কন্ট্রোল কার হাতে থাকে তা কি আপনি জানেন? সম্প্রতি প্রবীণ রাজনীতিক ডক্টর অলি আহমেদ রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে একটি চমৎকার ও বাস্তব কথা বলেছেন। তিনি খুব সহজ ভাষায় বলেছেন, বঙ্গভবনে মাজার আর মসজিদ আছে, সেখানে মাজার জিয়ারত করা আর নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় করার মতো তেমন কোনো কাজ নেই। আর এই কথার পরই দেশের সাধারণ মানুষের চায়ের আড্ডায় সবচেয়ে বড় আলোচনার ঝড় তুলেছে একটি প্রশ্ন। দেশ যখন অভিভাবকহীন হয়ে পড়েছিল, তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের হাল ধরেছিলেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। কিন্তু নতুন রাষ্ট্রপতি আসার পর তিনি সেই রাজকীয় সম্মান ছেড়ে আবারও জাতীয় সংসদের স্পিকারের চেয়ারে ফিরে এসেছেন। এখন অনেকেই ভাবছেন, বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন আহমেদ কি তাহলে ক্ষমতা হারিয়ে ফেললেন, নাকি বঙ্গভবনের চার দেয়াল থেকে বেরিয়ে তিনি এমন এক চেয়ারে বসলেন যেখান থেকে আসলে গোটা দেশটাই চালানো হয়? কার ক্ষমতা বেশি, রাষ্ট্রপতি নাকি স্পিকারের? আজকের এই বিশেষ আয়োজনে আমরা একদম সহজ ও সাধারণ ভাষায় বিশ্লেষণ করব কেন বঙ্গভবন ছেড়ে স্পিকারের চেয়ারে ফিরে আসাটা মেজর হাফিজের জন্য কোনো অবনতি নয়, বরং এটি ক্ষমতার মূল ইঞ্জিন রুমে প্রবেশ করার এক বিরাট মাস্টার স্ট্রোক। ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ রাজনীতির পেছনের এই গল্পটি আপনার চিন্তাধারা বদলে দেবে। গল্পের শুরুটা একটু পেছন থেকে করা যাক। সাবেক রাষ্ট্রপতি যখন পদত্যাগ করলেন, তখন দেশ চালানোর মতো কেউই ছিল না। একটা বড় সংকট তৈরি হয়েছিল। বিপদের সেই দিনে দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নেন তৎকালীন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি খুব শক্ত হাতে সেই বিপদের সময়টা পার করেন। এরপর যখন নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, তখন নিয়ম অনুযায়ী মেজর হাফিজ আবার তার পুরনো জায়গা অর্থাৎ সংসদের স্পিকারের চেয়ারে ফিরে আসেন। আর এখান থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে। অনেকেই ভাবছেন, রাষ্ট্রপতির পদের চেয়ে স্পিকারের পদ তো ছোট, তাহলে তিনি কেন সেখানে ফিরে গেলেন? কিন্তু ভেতরের আসল সত্যটা শুনলে আপনি অবাক হবেন। আমাদের দেশের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের 1 নম্বর ব্যক্তি, তিনি রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষ। কিন্তু পর্দার পেছনের সত্যটা হলো, প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া ছাড়া বাকি প্রায় প্রতিটি কাজেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর কথা শুনতে হয়। প্রধানমন্ত্রী যা বলেন, রাষ্ট্রপতি কেবল সেই ফাইলে সই করেন। অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি চাইলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের ইচ্ছায় খুব বেশি কিছু করতে পারবেন না। তার কাজ অনেকটা ফিতা কাটা, অনুষ্ঠানে যাওয়া আর আনুষ্ঠানিকতা পালনের মধ্যেই আটকে থাকে। কিন্তু ঠিক এই জায়গাতেই স্পিকারের ভূমিকা হয়ে ওঠে অসীম ক্ষমতাবান ও ভয়ঙ্কর রকমের শক্তিশালী। একটু সহজ করে বলি, রাষ্ট্রপতি যদি হন দেশের সম্মানিত মুরব্বী বা অভিভাবক, তবে স্পিকার হলেন রাজনীতির মাঠের আসল রেফারি। জাতীয় সংসদ ভবনের ভেতরে স্পিকারই হলেন সর্বসেরা। সংসদের ভেতরে তার কথাই শেষ কথা। এমনকি দেশের সর্বোচ্চ আদালতও সাধারণত সংসদের ভেতরের কোনো কাজে সরাসরি নাক গলাতে পারেন না। একবার ভাবুন তো, সংসদে বসে থাকা মন্ত্রী এমপিদের মধ্যে কার মাইক চালু থাকবে, কাকে কথা বলতে দেওয়া হবে, কে কতক্ষণ কথা বলবে আর কার কথা বাতিল করা হবে, সবই নির্ভর করে এই স্পিকারের হাতের ইশারায়। দেশের নতুন কোনো আইন কিভাবে পাশ হবে, মানুষের মঙ্গলের জন্য কোন বিলটা আগে তোলা হবে, এমনকি সংসদ সদস্য যদি নিয়ম ভঙ্গ করেন তবে তার পদ বাতিলের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠিও স্পিকারের হাতে। ক্লাসে যেমন একজন কড়া হেডমাস্টার থাকেন, ঠিক তেমনি সংসদের হেডমাস্টার হলেন স্পিকার। আর মেজর হাফিজউদ্দিন আহমেদ তো রাজনীতির মাঠে কোনো সাধারণ বা নতুন মানুষ নন। তার জীবনের গল্পটা শুনলে মনে হবে কোনো সিনেমার কাহিনী শুনছেন। তিনি একাধারে ক্রীড়া, সামরিক ও রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। 1960 সালের দশকে তিনি ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন ও পাকিস্তান জাতীয় ফুটবল দলের তুখোড় স্ট্রাইকার। ফুটবল মাঠে তার পায়ের জাদুতে মুগ্ধ ছিল হাজারো মানুষ। এরপর 1971 সালে দেশের ডাকে ফুটবল পায়ে তুলে রেখে হাতে তুলে নেন অস্ত্র। রণাঙ্গনে জেড ফোর্সের অধীনে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে অর্জন করে নেন বীর বিক্রম খেতাব। পরবর্তীতে রাজনীতিতে এসে তিনি টানা 7 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের বিশাল অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। রাজনীতির ভেতর খবর হলো, তাকে বারবার অনুরোধ করার পরও তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসে নিজেকে কেবল আনুষ্ঠানিকতার সোনার খাঁচায় বন্দী করতে চাননি। তিনি মাঠের মানুষ, অ্যাকশনের মানুষ। তিনি কাজ করতে ভালোবাসেন। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। জিনিসপত্রের দাম কমানো, ব্যাংকগুলোকে বাঁচানো আর দেশের অর্থনীতি ঠিক করার জন্য জাতীয় সংসদে খুব শীঘ্রই বড় বড় আইন পাশ করতে হবে। সংসদে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক হবে, ঝগড়া হবে। সরকার যদি একতরফা কোনো আইন পাশ করতে চায় কিংবা বিরোধী দল যদি রাগ করে সংসদ বর্জনের ডাক দেয়,
তখন এই ঝগড়া থামিয়ে সবাইকে একসাথে কাজ করানো একমাত্র কারিগর হবেন স্পিকার মেজর হাফিজ। অতীতের দিকে তাকালে দেখা যায় অনেক স্পিকারই দলের কথার বাইরে যেতে পারতেন না, সরকার যা বলতো তাই শুনতে হতো। কিন্তু মেজর হাফিজের মতো একজন শক্ত ও অভিজ্ঞ মানুষ যখন স্পিকারের আসনে বসেন, তখন কেউ আর জোর খাটাতে পারেন না। তখন সংসদে তৈরি হয় এক চমৎকার নিয়ম ও শৃঙ্খলার পরিবেশ। সংসদের ভেতরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো মন্ত্রীদের জবাবদিহি করা, যাকে বলা হয় প্রশ্নোত্তর পর্ব। আগে আমরা দেখেছি মন্ত্রীরা অনেক সময় কঠিন প্রশ্ন এড়িয়ে যেতেন বা নিজেদের মতো করে বানিয়ে উত্তর দিতেন, কিন্তু একজন কড়া স্পিকার থাকলে তা কোনো মন্ত্রীর পক্ষে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না। স্পিকার চাইলে যে কোনো মন্ত্রীকে বাধ্য করতে পারেন সঠিক উত্তর দিতে। এতে করে সরকারের কাজের স্বচ্ছতা বাড়ে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কোথায় খরচ হচ্ছে, কোন জিনিসের দাম বাড়ছে, কেন বেকারত্ব কমছে না, এই সব কঠিন প্রশ্নের উত্তর মন্ত্রীদের দিতেই হবে যদি স্পিকার শক্ত হন। মেজর হাফিজ যেহেতু একজন সাবেক সেনা সদস্য এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তাই তার ভেতরে একটা অন্যরকম শৃঙ্খলা আছে। তিনি জানেন কিভাবে পুরো ৩৫০ জন সংসদ সদস্যকে এক সুতায় গেঁথে রাখতে হয়। সংসদ যদি সঠিকভাবে চলে তবে দেশের অর্থনীতিও এর বিশাল ভালো প্রভাব পড়ে। আপনি কি জানেন, সংসদ যখন চলে তখন প্রতি মিনিটে প্রায় ২.৫ লক্ষ টাকা খরচ হয়। এই টাকা জনগণের পকেটের টাকা। সংসদে যদি এমপিরা কেবল হইচই আর কাঁদা ছোড়াছড়ি করেন, তবে জনগণের এই বিশাল ট্যাক্সের টাকা জলেই যায়। কিন্তু একজন দক্ষ স্পিকার পারেন এই সময় নষ্ট না করে দেশের মানুষের উপকারে আসে এমন আইন পাশের পরিবেশ তৈরি করতে। দিন শেষে হিসাবটা একদম পরিষ্কার। বঙ্গভবনের রাজকীয় দরজা পেরিয়ে মেজর হাফিজউদ্দিন আহমেদ হয়তো বাইরে এসেছেন, কিন্তু তিনি মূলত প্রবেশ করেছেন দেশ চালানোর আসল ইঞ্জিন রুমে। বাইরের চাকচিক্য হয়তো রাষ্ট্রপতির চেয়ে স্পিকারের কিছুটা কম, তবে মানুষের জন্য কাজ করার সরাসরি ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এই স্পিকারের চেয়ারেই সবচেয়ে বেশি। একজন স্পিকার চাইলেই সংসদের মাধ্যমে দেশের পুরো দৃশ্যপট বদলে দিতে পারেন। আর ঠিক এই কারণেই স্পিকারের পদটিকে বলা হয় গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? ১. স্পিকারের আসনে বসে মেজর হাফিজউদ্দিন আহমেদ কি পারবেন সব দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ইতিহাস তৈরি করতে? ২. তিনি কি পারবেন এমন একটি সংসদ উপহার দিতে যেখানে বিরোধী দলের কণ্ঠ চেপে ধরা হবে না? ৩. আপনার মতে কার ক্ষমতা দেশের মানুষের বেশি কাজে লাগে, রাষ্ট্রপতির নাকি স্পিকারের? আপনাদের অত্যন্ত মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতির এমন সব সহজ, সুন্দর ও অজানা বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।